ঘরে আসছিলাম, ওই জোয়ার আসছিল নদীর মাঝে। হঠাৎ করে উঠছে, দুধের মতন উতরে উঠছে। উতরে উঠে লাগে চোর ফলকে কিনতে কি হয়েছে কইতাম পারি না। আর সুখা ফানিটা উঠা ঘরটা ফরিয়া বাচ্চা হারাইতে মানে 3টা হয়েছে। এরপর ঘরের সংসারের মাল যা আছে তাই লিয়ে গেছে, আমরা একটা কিছু হারাইতেও পারি না। ওই দিকের থেকে একার ফুবুরতে নেই এরকম করে ভাঙ্গে আমার এরকম করেই আনছে। পানি উঠার সাথে সাথে যে কি বাজে যে আল্লাহ রাখছে, 2টা ঘর পড়ছে, রশিগড়টা পড়ছে, এই ঘরটা শুধু সরকার মতো পড়ছে। দুয়ারে দুয়ার দরিয়া তো এরপরে খাড়া রয়েছি। যাবো যে এখান থেকে কই যাবো, যে কোথায় যাবো, যে আমাদের সেরকম অর্থ শর্ত নাই যে এখান থেকে সরিয়া অন্যদিকে যে একটা আশ্রয় নেব। ছেলেটা বাদ করে অনেক কান্না করছে। তারপরে এক লোকেরা 3টা পরোটা দিয়ে গেছে, ভাজি দিয়ে গেছে, এগুলা খাইছে। এই কান্না ঢালচরের মানুষের। বন্যা, সাইক্লোন, জলোচ্ছ্বাস, খরা সহ নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ আর অভাবের সঙ্গে তাদের নিত্য লড়াই। ঝড় জলোচ্ছ্বাস যে এই চরের কত মানুষকে ভাসিয়ে নিয়ে গেছে তার কোনো হিসাব নেই। অসংখ্য মানুষ তাদের স্বজন ও প্রিয়জন হারানোর পরেও এখানে বসবাস করছেন, আর কোনো বিকল্প নেই বলে। ঢালচরে শুরু হলো আরও একটি নতুন সকাল। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপর্যস্ত হওয়ায় চরের প্রাকৃতিক সৌন্দর্য অনেকখানি ম্লান হয়ে যায়। যদিও চরের গা ঘেঁষে বয়ে চলা মেঘনা আর বঙ্গোপসাগরের আচরণ দেখে বোঝার উপায় নেই 2024 সালের 26শে মে প্রলয়ঙ্করী এই ঝড় নিঃস্ব করে দিয়ে গেছে এখানকার কয়েক হাজার মানুষকে। জলোচ্ছ্বাসের তাণ্ডবে নিশ্চিহ্ন হয়ে গেছে কমপক্ষে 400 ঘরবাড়ি। নিজেরা জানলো এবার সব নামাজ না ধরুন, কিছু বলতে কিছুই ধরতাম পারিনি। সব দমার বাড়ির লোকে টুরকা হয়ে গেছে। আর টিন এই যে পা ফেসে কোবাই পড়ছে, টিনের লাগিয়ে কাছাইতাম পারিনি ওই ধারে। সব গেছি গেতে ফলাইছে ওই রাস্তার ভেজে খাড়া রয়েছি, গাছ দূরে খাড়া রয়েছে। আর কিছু রাখতাম পারি না, মালা মাছ যা আছিল সব গেছি গিয়ে এক সাবারের জাল আছিল। এবার ঘূর্ণিঝড় আমাদের ঘর বাড়ি সব কিছু নিয়ে গেছে, আমাদের কিচ্ছু নাই। আমাদের ফরনে যেগুলো ছিল শুধু ওগুলো ছিল, কয়টা ওখানে মাল আছে, আর কিচ্ছু নাই। এখন আমরা কই যাব, কি খাবো, কিভাবে থাকবো সেটা আল্লাহ জানে। 70-এর দশক থেকে প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাস মোকাবেলা করে অভ্যস্ত এই চরের মানুষেরা কল্পনাও করেননি রিমালের মতো একটা ঘূর্ণিঝড় সবকিছু এভাবে লণ্ডভণ্ড করে দিয়ে যাবে। হঠাৎ করে পানিটা উঠছে না, বুঝি না যে এতটুকু পানি হইব। খাড়াই থাকতে পারি না, হেয়ার পরে ড্যারামের হয়ে খাড়াইছে। যে অনেক কষ্ট হয়েছে, যে টিনের লগে পা কাটতে পর্যন্ত গেছে, যে থাকতাম পারি না। হেয়ার পরে বাড়ায় টান দিছে মধ্যে অনেক কষ্ট করে বাড়ির টেনে হেয়ার পর থানাত গেছি। সকালের টেনে শুরু করে আসরক্ত পর্যন্ত পানির লগে লড়াই করছি। আসুকা পানিটা উঠা ঘরটা ফরিয়া বাচ্চা হারাইতে মানে 3টা হয়েছে। এরপর ঘরের সংসারের মাল যা আছে তাই লিয়ে গেছে, আমরা একটা কিছু হারাইতেও পারি না। এই যে বাইরে আমি বাচ্চাটা লিয়া মনে কত কষ্ট হতে লইয়া পর দিছে। ওই একটা হুজুরে নিয়া তুই বাচ্চাটারে তুই মাদ্রাসাতে উঠেছে, মাদ্রাসাতে উঠে সারি এই কাপড় সব লইছে। আমরা অন্তন কান্দাকাটি করি, হুজুরে নিয়া তো আঙ্গরে আশ্রয় দিছে, আমরা এই আশ্রয় রয়েছি। আমি 6 ভাঙ্গা দিয়া তারপরে এই বাড়িতে আইছি। ওই দিকের থেকে একার ফুবুরতে নেই এরকম করে ভাঙ্গে আমার এরকম করেই আনছে। তারপরে এই জায়গাও আইছি আমি বেশি দিন হয় না, অল্প কয়েকদিন হয়েছে। এই আওয়ার পরে আবার হিটটা আমি ভাঙ্গা চিরা যাইতে হইব, কোথায় যাবো কী করুম কিছুই বলতে পারি না। ঢালচরের দক্ষিণে আর কোনো স্থান নেই যেখানে জনবসতি আছে।
ঢাল বা নদীর উজানে পলি জমে গড়ে উঠেছে বলে এই বিশাল ভূখণ্ডের নাম ঢালার চর, নামার চর কিংবা ঢালচর। ঢালচরের সন্ধান পেয়েছি আমার আব্বা দাদারা, ওটা এখন থেকে প্রায় 70 বছর হবে। আসলে এই লোকগুলো সম্পূর্ণ নিরীহ, নিঃস্ব এবং হতদরিদ্র। এদের মেইনল্যান্ডে জায়গা বাসা তেমন ছিল না। এখানে এসে বসতি গড়ার পরে এখানে জঙ্গল ছিল, এই জঙ্গলগুলোকে আবাদ করতে হয়েছে। ডালচর আসার পর আমরা দেখলাম ডালচর 12 থেকে 13টা ফ্যামিলি আছে, আর বাকি এলাকাটা সম্পূর্ণরূপে বনে জঙ্গলে ভরপুর। তখন মাঝখানে দেখতাম একটা ভিটার জায়গা আছে, এখানে ভিটি বান্ধা, মানে একটা ঘর উঠানোর যেরকম একটা পজিশন এরকম আসছিল। তখন আমরা চিন্তা করলাম, জিজ্ঞাসা করলাম যে এখানে এই ভিটিগুলি কেন। তারা বলতেন যে আমাদের আগে একটা গ্রুপ ছিল, আর আমরা সেই গ্রুপের সাথে থেকে বন্যায় কিন্তু তাদেরকে ভাসায় নিয়ে গেছে। তা আপনারা কীভাবে, যে আল্লাহ হয়তো হাতে বাসা ছিল, একটা সাইক্লোন শেল্টার ছিল এখানে, ওই সেন্টারে তারা ওইটা মোটামুটি এই 12-13টা ফ্যামিলি বাইসা রয়েছেন, বাকি ফ্যামিলিগুলি সব নিয়ে গেছেন। যাই হোক, আমরা তখন থেকে এই এলাকায় বসবাস করে আসতেছি। স্থানীয়রা বলছেন 40-এর দশকে হাতিয়া ও মনপুরা উপজেলার মাঝামাঝি অংশে জেগে ওঠে এই চর। শুরুতে এটি ছিল ডুবো চর। 1960 সালের 11ই মে তৎকালীন পাকিস্তান সরকার ঢালচরকে নোয়াখালী জেলার আওতাধীন নবগঠিত ভূখণ্ড হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে 1960-61 সালে প্রথম পর্যায়ে হাতিয়া উপজেলাধীন ঢালচরে 1151টি নথি বন্দোবস্ত দেওয়া হয়। শুরু হয় বৈধ বসতি নির্মাণ। ভোলার চরফ্যাশন উপজেলা সদর থেকে 85 কিলোমিটার দক্ষিণে কচ্ছপিয়া ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌযানে যেতে হয় ঢালচরে। প্রতিদিন বিকাল 3টায় কচ্ছপিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢালচরের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি ট্রলার। সেটি পরদিন সকাল 9:30টায় ছেড়ে আসে ঢালচর থেকে। মূল ভূখণ্ডের সঙ্গে ঢালচরের যোগাযোগের এটি প্রধান মাধ্যম। ফলে জরুরি প্রয়োজন, বিশেষ করে কেউ গুরুতর অসুস্থ হলে তাকে উপজেলা বা জেলা সদর হাসপাতালে নিতে হলে ওই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, যদি ব্যক্তিগতভাবে অন্য কোনো নৌযানের ব্যবস্থা করা না যায়। চিকিৎসা সেবা তেমন একটা নেই। আমরা হাতুড়ে ডাক্তাররা গ্রামে যারা বসে, যারা যা চিকিৎসা দেয় ওটুকুর উপরে আমাদের প্রায় 90% নির্ভর। বেশি প্রয়োজন যখন হয়ে যায়, জটিল হয়ে যায়, তখন আমরা ট্রলারে বা স্পিড বোট যোগে আমরা ওই পার নিতে হয়। আর বাকি চিকিৎসাটা এখানে হয়। তবে আগে এখানে ধাতব্য চিকিৎসা ক্লিনিক ছিল, এখানে ক্লিনিকগুলো ভেঙে যাওয়ার কারণে নতুন করে আর গড়ে নেই, যে কারণে সেখানে আমরা একটা অভাবের মধ্যে আছি। শরীফুল ইসলাম শারীরিক অক্ষমতা থাকলেও তিনি এই চরের মানুষের ডাক্তার। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী পদে চাকরি পেয়েছেন নানা চড়াই উতরাই পার হয়ে। ঘূর্ণিঝড় রিমাল তার ঘরটিও ভাসিয়ে নিয়ে গেছে। শুধু তাই নয়, কমিউনিটি ক্লিনিকটিও ধসিয়ে দিয়েছে। ঘূর্ণিঝড় রেমালে আমাদের ঘরবাড়িগুলি যেভাবে বিধ্বস্ত হয়েছে, এখন এই ঢালচরের মানুষের পক্ষে আদৌ সম্ভব না একটি ঘর তৈরি করা। আপনারা দেখবেন ঢালচরের মানুষগুলি এক একজনের বাড়িতে গিয়ে কোনো রকম আশ্রয় নিয়েছে, আর কিছু মানুষ রাস্তার পাশে ঝুপড়ি করে থাকতেছে। যদি সরকার দ্রুত গতিতে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করত, তাহলে মানুষগুলি অন্ততপক্ষে খেয়ে পরে তাদের জীবিকা নির্বাহ করত। একসময় সবই ছিল এখানে। সাইক্লোন শেল্টার, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও বেড়িবাঁধ ছিল।
ছিল শত শত একর ফসলের জমি, কিন্তু এখন কাঁঠাল, কলা, ধান, চাল সবই কিনে আনতে হয় শহর থেকে। শুধু মাছ ধরাকে প্রাধান্য দিয়ে কোনো মতে টিকে আছে এখানের অধিবাসীরা। প্রচুর ধান হইতো যখন পরিপূর্ণ চরটা ছিল। এখানকার ধানে এখানকার মানুষের খোরাকের ব্যবস্থা হয়ে যেত, ওভার থেকে চাল ডাল আনা লাগতো না। এত সুন্দর ফসল ধান, রবি মৌসুমে এখানে আলু, মরিচ, বাদাম ইত্যাদি অনেক ফসলই হতো। কিন্তু যখন এই চরটা আস্তে আস্তে ভেঙে চতুর্পাশে রাস্তাঘাটগুলো চলে গেছে, এই দ্বীপটা আসলেই মূলত সমুদ্রের মাঝে লবণাক্ত অঞ্চলে অবস্থিত। এই লবণ পানি ভেরি রাস্তাঘাট না থাকাতে লবণ পানি বারবার আইসা এগুলারে জালি করে নষ্ট করে দেয়। এখন আর এই চাষ করার মতো এখানে আর কোনো ব্যবস্থা নেই। এখন একবারে ভাত থেকে শুরু করে নুন, তেল, চাল, ডাল ইত্যাদি ইত্যাদি এখন সম্পূর্ণ ওপার থেকে ক্রয় করে আনতে হয়। এ ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। গদুয়া তো বন্যা লইয়া গেছে ক্লিয়ার, মাটি লইয়া গেছে বিডার, তারপর খুঁড়ি লইয়া গেছে, ওই 2-3 ইয়া আছিল গরু আছিল হ্যাঁ নিয়ে গেছে। এখন আর কি করুম, এখন তার করার কিছু নাই। যদি আল্লাহর রহমতে আল্লাহ যদি আবার আমাকে কামাই টামাই দেয়, এই বর্ষার জাল লইয়া নামতেছি নদীত, যদি আল্লাহ আমাকে দিকে চায় তাহলে হয়তো আবার করতাম পারুম, আর নইলে তো আমরা এই ফ্যাটে বাতে কোনো রকম সকম দিন দিকে নি খায়া কাটাইয়া যায় আর কি। বন্যা এটা আমাদের সেই নিত্যদিনের সঙ্গী। আমরা এটার সাথে ঝড়ের সাথে মোকাবেলা করি, বেঁচে আছি। এটা আমাদের কাছ থেকে কেড়ে নেয়, আমাদের ঘর কেড়ে নেয়, গবাদি পশু অনেক ক্ষয়ক্ষতি করে। আবার আমাদেরকে এইটার থেকে আমরা নিতে হয়। আমরা এইটাতে আবার এই তো এখন নদীতে অনেক কিছু জেলেরা আছে, আমরাও এই মাছ ধরবো, হয়তো ঘর দুয়ার যাই নিয়ে গেছে আমাদের, এগুলারে আবার ধরেন মোটামুটি যাই পারে যতটুকু পারি, যে দেখেন ভাঙ্গাচুরা যায় এটা মোটামুটি ঠিক করতেছি করে আবার জীবিকা অর্জন এই নদীর কাছেই যাবো। দুই দশক আগেও বিশাল এলাকা জুড়ে বসতি ছিল। এখনও এখানে রয়েছে পর্যটন, মৎস্য ও প্রাণী সম্পদের অপার সম্ভাবনা। কিন্তু অব্যাহত ভাঙন আর ঝড়ের তাণ্ডবে যেমন কমেছে চরের আয়তন, তেমনি হ্রাস পাচ্ছে জনসংখ্যা। ঘূর্ণিঝড় রিমালের পর অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন ঢালচর ছেড়ে অন্য কোথাও চলে যাবেন, কারণ ঝড় জলোচ্ছ্বাস মোকাবেলা করে এখন তারা ক্লান্ত। বিশেষ করে রিমালের তাণ্ডবে তারা এখন ভীত। আসলে আমার মতন এরকম জায়গাও নাই, অর্থ শর্তও নাই, যার কারণে আমরা ওই দুর্যোগ মুহূর্ত এখানে থাকতে হয়। করার কিছু নাই, থাকতে থাকতে অনেক অভ্যাস হয়ে গেছে। আর অভ্যাস যদিও না হইয়া থাকে, জামু কই যে এরকম কোনো সমর্থন নাই যে এখান থেকে ওই জায়গায় যায় 1 কাঠা জমিন কিনা থাকার কোনো পরিবেশ নেই। যা কামাই করি 2 টাকা যা পাই রত করি ফেটে খাই, শেষ হয়ে যায়। কোনো চাষবাস গৃষ্টি মিষ্টি কিছু নাই। আবহাওয়া অফিস বলছে ঢালচরে ঘূর্ণিঝড় রিমাল আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ছিল 100 থেকে 115 কিলোমিটার। বৃষ্টিপাত রেকর্ড করা হয় 147 থেকে 167 মিলিমিটার পর্যন্ত। টানা 24 ঘন্টারও বেশি সময় উপকূল আর স্থলভাগে সক্রিয় প্রভাব চালায় রিমাল। কিন্তু এই ঝড় কী কারণে দীর্ঘক্ষণ সক্রিয় ছিল, সেই প্রশ্ন আছে ঢালচরের মানুষের মনেও। রেমাল কি করেছে? রেমালের সাথে অন্য সিডর বা আইলা এদের পার্থক্য কোথায়? রেমালটা উপকূলে হিট করার পরও প্রায় 24 ঘন্টা কিন্তু এটা উপকূলে নিম্নচাপ হিসেবে আপনার ছিল, লো প্রেশার আকারে ছিল। অর্থাৎ সাগরে তৈরি হওয়া একটা লঘুচাপ, সেটা লো প্রেশারে তৈরি হওয়ার পরে
সেই সাগর থেকে এসে উপকূলে হিট করার পরেও প্রায় 24 ঘন্টা সেটার তাণ্ডব আপনার স্থলভাগের উপকূলে ছিল। এই বিপুল পরিমাণ এনার্জিটা আসলে এই আমাদের এই বছরে স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ার কারণেই আপনার তার এই যে এনার্জিটা রিস্টোর্ড হয়েছিল, যেটা রিলিজ হতে পারেনি, তার কিছু একটা পোর্শন এই রেমালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন ৮০,০০০-এর বেশি ঘরবাড়ি, বেড়িবাঁধের প্রায় ৪০০ স্থানে ভাঙন, মৎস্য ও কৃষি খাতে কমপক্ষে ৭২৫ কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে রিমালের তাণ্ডবে। বরিশাল বিভাগেই প্রাণ গেছে অন্তত ১৮ জনের। কি কারণে ঝড়টি এত শক্তিশালী হল, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন গবেষকরাও। রিভার ব্যাংকে যখন এই যে দুর্যোগগুলোতে পানি চলে আসতেছে, আমাদের ইনল্যান্ডে পানি ঢুকছে, তো ওটার কিন্তু একটা রিভার ব্যাংক ম্যানেজমেন্টের ব্যাপার আছে যে পানিটা যাতে এদিকে না ঢুকে। তো এই রিভার ব্যাংক ম্যানেজমেন্টের একটা উপায় আমরা থিওরিটিক্যালি বলি ভেজিটেশন, তার মানে গাছ লাগানো, গাছের এরিয়া বাড়ানো। তো ওই গাছের এরিয়া বাড়ানোর সাথে ইভাপোট্রান্সপিরেশনের একটা সম্পর্ক আছে। তো গাছ না থাকা মানে ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে না। তো আমরা যখন ন্যাচারাল রিসোর্সগুলোকে মিসইউজ করব, আমরা যখন তাদের প্রপার ইউজ করব না, প্রপার প্ল্যানিং করব না তাদের জন্য, সেটা তো অবশ্যই আমাদেরকে সেটার প্রতি রিফ্লেকশন তো অবশ্যই দেখাবে। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ঝড় জলোচ্ছ্বাস আর বৃষ্টি বন্যার দেশ হিসেবে পরিচিত হলেও বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় রোল মডেলও। কেননা ৭০ ও ৯০ দশকেও ঝড় জলোচ্ছ্বাসে যত লোকের প্রাণহানি হয়েছে, এখন তার চেয়ে শক্তিশালী ঝড়েও মানুষের মৃত্যু হয় অনেক কম। তবে ঢালচরের সংকটটা ভিন্ন। এখানে সারা বছরই কম বেশি ভাঙন হয়, মানুষের জীবিকার উৎসও কমে গেছে, যে কারণে অনেকেই এখন ভাবছেন অন্য কোথাও গিয়ে ঘর বাঁধবেন। কিন্তু দিন শেষে সকলের যাওয়া হবে না। নানাবিধ সংকট আর ঝুঁকি মোকাবেলা করেই এখানে টিকে থাকার লড়াই চালিয়ে যাবেন অসংখ্য মানুষ।